Recording in progress. Recording in progress. আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছো? অনেকদিন পর তো দেখা হচ্ছে। 3টা ক্লাস তোমাদের সাথে অলরেডি হয়েছে, আজকে 4th ক্লাস। ক্লাস বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কোনো ধরনের যদি আরো বেশি কিছু তোমরা জানতে চাও বা হেল্প প্রয়োজন হয়, তোমরা কিন্তু জানাবা। অরিন আপু আছেন তোমাদের সাথে। আজকের ক্লাসের যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু জানতে চাও, তাহলে কোশ্চেন করতে পারো। তাহলে চলো আজকে ফার্স্ট স্লাইডে চলে যাই। আমরা কিন্তু সেকেন্ড অধ্যায়ে আছি। আজকে আমাদের সেকেন্ড অধ্যায়ের লাস্ট ক্লাস। এটা সম্পর্কে, পুরো চ্যাপ্টার সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে, তাহলে কিন্তু তোমরা কোশ্চেন করতে পারো। আজকে আমরা জানবো সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন। সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন বলতে মূলত আমরা কি বুঝি? দেখো, আমরা বাংলাদেশে আছি। আমরা বাংলাদেশের মধ্যেই বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্কৃতি মেনটেন করে থাকে। কিন্তু আমাদের যুদ্ধের আগে থেকে যে সংস্কৃতিটাকে আমরা রক্ষা করতে চাচ্ছি, বা বিভিন্ন মানুষ এই সংস্কৃতি রক্ষার জন্য যেসব ভূমিকা রেখে গেছেন, বা যেসব মানুষ প্রাণ দিয়েছেন এই সংস্কৃতি ভাষার জন্য, তারা কেন করেছেন এই জিনিসগুলা? এই সংস্কৃতি আন্দোলনটা অ্যাকচুয়ালি কেন, কি দরকার আছে? কোনো তো দরকার নেই। যখন 1947 সালে আমাদের দেশটা ভঙ্গ হলো, ইন্ডিয়া চলে গেল, তারপরে আমাদের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমরা একসাথে হলাম, তখন কিন্তু আমাদেরকে ডমিনেট করতো কারা? ডমিনেট করতো কিন্তু আমাদেরকে পশ্চিম পাকিস্তানিরা। তো পশ্চিম পাকিস্তানিরা ওদের সংস্কৃতি কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিতে চাইলো, কিন্তু যে জিনিসটা আমরা মোটেও মানতে চাচ্ছিলাম না, সেটার বিরুদ্ধে আমাদের নিজেদের সাংস্কৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো রক্ষার্থে আমরা যেই আন্দোলন করেছি বা যেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে, মূলত সেই জিনিসগুলাকেই বলা হয় সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন। কিছু মানুষ ছিলেন তখন যারা বেশ ফেমাস ছিল, তাদের কিছু পদক্ষেপের জন্যই কিন্তু আমরা আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে পেরেছি। তাহলে চলো দেখে নেই আমরা ওই গুণীজন মানুষদের কি কি পদক্ষেপ ছিল। দেখো, 60 দশকের পুরোটাতেই কিন্তু এই যে এই সাংস্কৃতিক আন্দোলনটা হয়েছে, বা আমরা যে চাচ্ছিলাম যে আমাদের সংস্কৃতি আমরা মেনটেন করব, আমাদের সবকিছুতে আহ পশ্চিমা কোনো কিছু আসবে না, বা পশ্চিম পাকিস্তানের কোনো কিছু আমাদের সংস্কৃতির মধ্যে আনবো না। এই 60 দশকটা কিন্তু পুরাটাই এই আন্দোলনের ভিত্তিতেই ছিল। দেখো, 1961 সালে রবীন্দ্র জন্মবার্ষিকী, এটাই মূলত শুরু হয় অ্যাকচুয়ালি আমাদের আন্দোলনের ফার্স্ট স্টেপটা। এটার মাধ্যমে তখন তো সামরিক শাসন চলছিল, আইয়ুব খান ছিল, তার লিড দিচ্ছিল। তখন বিভিন্ন বাধা নিষেধ ছিল, যেটা আমি গত ক্লাসেও বলেছি যে সামরিক শাসন থাকলে বিভিন্ন বাধা নিষেধ থাকে, যে একসাথে অনেক মানুষ জড়ো হতে পারবে না, বিভিন্ন নিয়ম শৃঙ্খলা থাকে। কিন্তু আমরা বাঙালিরা কি করলাম? ওই নিয়ম শৃঙ্খলাটাকে মানলাম না। না মেনে আমরা রবীন্দ্র জন্মশতবার্ষিকীর বিভিন্ন প্রোগ্রাম করলাম। এটাতে মেইনলি ঢাকা আর চট্টগ্রাম, এই দুইটা জায়গার মানুষই হচ্ছে বেশি পার্টিসিপেট করেছিল। বিভিন্ন রকম নাচ, গান, র্যালির আয়োজন করেছিল। এই টাইমটাতে এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক যেই আন্দোলনটা সেটা করেছি। ফার্স্ট স্টেপ আমাদের এটা ছিল। এটাকে ভিত্তি করে পরবর্তীতে আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেন আমাদের সংস্কৃতিটা টিকে থাকে। তো এই জিনিসটাই ছিল আমাদের ফার্স্ট স্টেপ। তারপরে দেখো, 1963 সালে ছায়ানট। ছায়ানটের কথা তো এখন অনেকেই শোনো, বা অনেকেই ওখানে নাচ গান শিখতে মনে হয় শিখেছো বা শুনেছো যে কেউ শিখছে। এই ছায়ানট সংগঠনটি তখন কাজ করা শুরু করে। এটার মূল উদ্দেশ্য ছিল কি জানো? এটার মূল উদ্দেশ্য ছিল যে রবীন্দ্রসঙ্গীত, তারপরে হচ্ছে নজরুল গীতি, তারপরে বিভিন্ন যে প্রমিত সঙ্গীত গুলা ছিল, এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো ছিল, সেগুলোর সাথে আমাদের বাঙালিদেরকে পরিচয় করিয়ে দেওয়া। তখন তাদের ফার্স্ট উদ্দেশ্যগুলাই কিন্তু এগুলা ছিল, যে কি কি করবে, বাঙালিদের সাথে কি কি পরিচয় করিয়ে দিবে, বাঙালিরা জিনিসগুলোর সাথে আরো বেশি অ্যাডজাস্ট হবে।
যখন আমাদের বাংলাটা যখন একসাথে ছিল, ভারতবর্ষ, ভারত, আমরা যখন একসাথে ছিলাম, তখন কিন্তু এই সংস্কৃতির কেন্দ্রবিন্দুটা ছিল কিন্তু কলকাতা। কলকাতাতেই কিন্তু মানুষজন ম্যাক্সিমাম গান গাইতো, কবিতা, ম্যাক্সিমাম মানুষজন, গুণীজন যারা ছিল ওই কলকাতাকে কেন্দ্র করেই হলো। তো যখন দেশটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সংস্কৃতিটা কি হইলো, অনেকটাই কিন্তু ওদের ভিতরে চলে গেল, আমাদের ভিতরে কিন্তু কম জিনিসগুলো পড়েছে। তো সেই ব্যাপারগুলোকেই হচ্ছে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, পূর্ব পাকিস্তানের মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ছায়ানটটা বেশ ভালো ভূমিকা রেখেছে। তারপরে দেখো, এই যে ছায়ানটের লক্ষ্যাদর্শ নির্ধারণ এবং সেই অনুযায়ী পরিচালনা যে করবে, তাতে মূল ভূমিকা পালন করেছে কারা? সাংবাদিক ওয়াহিদুল হক আর ডক্টর সঞ্জিদা খাতুন। এনারাই কিন্তু ফার্স্ট স্টেপ নেয় যে আমরা কি কি করব, যেই জিনিসগুলোকে সাজাতে হবে, মানে কি কি প্ল্যানটা কিভাবে করতে হবে, ডিজাইন গুলা কিভাবে করতে হবে, মূল উদ্দেশ্যগুলা কিভাবে তারা সাজাবে, এই বিশেষ পদক্ষেপ গুলা কিন্তু নেয় এই মেইনলি এই দুইজন। তারপরে দেখো, ছায়ানটের উদ্যোগে জনাকীর্ণ রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান। এখন আমরা বৈশাখ আসলে অনেক এক্সাইটেড হই যে লাস্ট কয়েক বছর তো রোজার জন্য বৈশাখীটা ওরকম একটা সেলিব্রেট করা হয়নি, কিন্তু রমজানের আগে বলো বা এবারও কিন্তু মনে হয় যে আমাদের রমজানের পরেই হয়েছে বৈশাখটা। বৈশাখ আসলে আমাদের মধ্যে একটা উৎফুল্ল কাজ করে যে আমরা পান্তা ভাত খাবো, ইলিশ মাছ খাবো, ঘুরতে যাব বিভিন্ন জায়গাতে। তো ওই টাইমটাতে বৈশাখী কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তখন পালন হতো, কিন্তু ওইরকম জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু পালন হতো না। এই ছায়ানটের উদ্যোগেই কিন্তু ওই সময় থেকে কিন্তু জাঁকজমক ভাবে পালন করা হয় বৈশাখী অনুষ্ঠানটা। তখন রবীন্দ্রনাথের ফেমাস একটা গান, এসো হে বৈশাখ এসো এসো, এই গানটা কিন্তু আমরা এখনো সেলিব্রেট করি। বৈশাখ আসলে এই গানটা ছাড়া তো বৈশাখ আমাদের চলেই না। তখনদের সময় থেকে কিন্তু এই গানটা বেশ ফেমাস। কত সালে হয়েছে? এই যে দেখো, 1965 সালে। 1963 সালে ছায়ানট সংগঠনটি শুরু করে, এরপরে এসে 1965 সালে তারা প্রথম এই উৎসবটা শুরু করে, যেটা তখন বাঙালিদের মনে আরো বেশি অনুপ্রেরণা জাগায় যে বৈশাখী অনুষ্ঠানটাকে এত সুন্দর করে করছে। অনেক বাঙালি তখন অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে, এবং তখন থেকেই ওই বছরটা থেকেই হচ্ছে, ওই বছরের পর থেকেই মেইনলি জাঁকজমকপূর্ণ ভাবে হচ্ছে বৈশাখী উৎসবটা পালন করা হয়। এখন আমরা শুনি না যে মঙ্গল শোভাযাত্রা হয়, আহ কোনো ছোট বড় মধ্যবয়সী বয়স্করা সবাই মিলে যে মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রা কিন্তু ওই বছর থেকেই শুরু হয়েছে। ওই বছর থেকেই ফার্স্ট মানুষজন এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তখন শিল্পীরা, গুণী ব্যক্তিরা, সাধারণ ব্যক্তিরা সবাই মিলে ওই মঙ্গল শোভাযাত্রায় একসাথে অংশগ্রহণ করত। ওই মঙ্গল শোভাযাত্রা তো একটা স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। স্টার্টিং পয়েন্টটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায়। ওইখান থেকে, এটা তৎকালীন নাম ছিল হচ্ছে চারুকলা ইনস্টিটিউট, বর্তমানে এটা নাম চেঞ্জ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এটা হয়েছে। তখন থেকেই হচ্ছে মেইনলি এই বৈশাখী ব্যাপারটাকে আরো বেশি, তখন থেকেই মানে আরো বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখন তো আমরা দেই, তখন থেকেই মেইনলি শুরু হয়েছে প্রায়োরিটি দেওয়াটাকে। তাহলে দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছায়ানট বেশ ভালো ভূমিকা পালন করেছে কিন্তু আমাদের সংস্কৃতি রক্ষার্থে, বা বিভিন্ন মানুষের সাথে যে পরিচয় করিয়ে দিবে, যে গুণী মানুষজনের কথা যে বললাম আমি, যে কলকাতা যখন অন্য জায়গায় চলে গেল, গুণী মানুষজনের সাথে আমাদের বাঙালিদের একটা ডিস্টেন্স তৈরি হলো। ওই ডিস্টেন্সটাকে কমানোর জন্য কিন্তু ছায়ানট বেশ ভালো ভূমিকা রেখেছে। এবার আসো দেখি যে ওই মানুষদের কি কি ভূমিকা ছিল, তারা কোন ধরনের গুণী মানুষ, তাদের কি কি পদক্ষেপ ছিল, তারা কি কি করেছে, সবকিছু আমরা এই স্লাইডে দেখতে পাবো। সংস্কৃতি সংসদ মুক্ত বুদ্ধির চর্চা ও সংস্কৃতি বিকাশ ঘটানোর লক্ষ্যে। আচ্ছা, তুমি বলতে পারো যে আপু, আমরা তো 60 দশকে ছিলাম, কেন তাহলে আমি হুট করে 51-তে চলে গেলাম, বা 50-এর দশকে আমি কেন চলে গেলাম? দেখো, এই যে ছায়ানটের ভূমিকা বলো, বা রবীন্দ্র জন্ম শতবার্ষিকী যে আমরা পালন করেছি, এই জিনিসগুলো তো হুট করে আসেনি। তার আগের দশকে যেই সব গুণী মানুষজন আছে, তাদের একটু একটু স্টেপই কিন্তু আমাদেরকে এত বড় স্টেপ নিতে
সাহায্য করেছে। তো 50 দশকে অত বেশি কিছু না হলেও বেশ ভালো জিনিস হয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তীতে যে আমাদের সংস্কৃতিটাকে আমরা আরো বেশি প্রায়োরিটি দিতে পেরেছি বা মানুষের সাথে আরো বেশি পরিচয় করিয়ে দিতে পেরেছি। চলো দেখি যে 50 দশকে কি কি হয়েছে। এই যে সংস্কৃতি সংসদ 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যা পরবর্তী সময়ে কি নামে পরিচিত, পুনর্নামকরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ। এটা নামে কিন্তু পরবর্তীতে পুনর্নামকরণ করা হয়েছে। এটার সাথে, এই সংসদটার সাথে কে কে যুক্ত ছিলেন দেখো। তৎকালীন কবি আবু জাফর ওবায়দুল্লাহ, কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান। জহির রায়হানের কথা তোমরা এখন অনেকেই শোনো, হয়তোবা তার কোনো মুভি দেখা হয়নি তোমাদের। তার মুভি দেখবা যে ভাল লাগবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, মানে একটা আবেগ সৃষ্টি হবে। শিক্ষাবিদ আনিসুজ্জামান সহ অনেকেই এই সংসদের সাথে কিন্তু এনারা, এই ফেমাস মানুষজন যুক্ত ছিলেন। তাদের মুভি বলো, সঙ্গীত বলো, তখনকার সময় কিন্তু অনেক ফেমাস ছিল। এন্ড ওই সব জিনিসই আমাদের মুক্তিযুদ্ধটা যে হয়েছিল না, তখন বেশ ভালো ভূমিকা রেখেছিল। আমাদের এই সব কারণগুলো হচ্ছে যে মানুষের সাথে মানুষকে বলা যে আমাদের সংস্কৃতিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, পশ্চিম পাকিস্তান কিভাবে আমাদের সংস্কৃতিগুলো কেড়ে নিতে চাচ্ছে, এন্ড কেন এটা আমাদেরটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। তারা মেইনলি এই জিনিসগুলোর সাথেই বাঙালিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এন্ড তারা সাকসেসফুলও ছিল, বেশ সাকসেসফুল ছিল একটা টাইমে। তো আচ্ছা, ওটা পরে বলছি। দেখো, বুলবুল ললিতকলা একাডেমি, এটার নাম তোমরা এখন অনেকেই শোনো। একটু আগে আমি কি সম্পর্কে বললাম, ছায়ানট সম্পর্কে বললাম। এবার দেখো বুলবুল ললিতকলা একাডেমি, এনাদের কি ভূমিকা ছিল, এই একাডেমিটা কি কি ভূমিকা রেখেছিল আমাদের সংস্কৃতিতে। একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র, উপমহাদেশের বিশিষ্ট নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর স্মৃতি বিজড়িত এ প্রতিষ্ঠানটি 1955 সালের 17 মে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। কত সালে দেখো, 1951 সালে কিন্তু ছিল সংস্কৃতি সংসদ। তারপরে 1955 সালে এসে হয়েছে কি, বুলবুল ললিতকলা একাডেমি। এইসব একাডেমির যেসব ভূমিকা আছে, সেই ভূমিকাগুলোই মেইনলি সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা, বেশ ভালো ভূমিকা ফেলে। তোমরা কিন্তু বইয়ে যেই জিনিসগুলো, টপিকগুলো দেওয়া আছে, তার সাথে কিন্তু আমি কিছু এক্সট্রা সালও যোগ করে দিয়েছি, যেন তোমরা বিষয়গুলোকে আরো বেশি ভালো করে বুঝতে পারো। এন্ড সাল ওয়াইজ দেওয়া, যেমন 1951 সাল, 1955 সাল, এভাবে সিরিয়ালি সালগুলা দেওয়া। আচ্ছা, আমি এইটাতে যাওয়ার আগে আমি একটু ভাষা আন্দোলন নিয়ে কিছু বলবো। 1951 সালের পরে তো কি হয়, 52 সালে ভাষা আন্দোলন হয়। এই যে যে ভাষা, ভাষা কিন্তু ব্রেইন ফ্যাক্টর আমাদের সংস্কৃতির। ভাষাটা যদি আমাদের বাংলা না হতো, এই সব কিছুর প্রশ্নই আসতো না তখন। আমাদের ভাষাটা বাংলা হওয়ার ফলেই কিন্তু এই সব কিছু, এই যে বলো নৃত্যকলা, নাট্যকলা, এই সব কিছু এতটা প্রায়োরিটি পেয়েছে। আমাদের ভাষাই যদি হতো উর্দু, তাহলে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যেত, পুরো সংস্কৃতি আমাদের চেঞ্জ হয়ে যেত। আমাদের নতুন করে আরো সবকিছু শেখা লাগতো, নতুন করে আরো সবকিছু জানা লাগতো। কিন্তু ভাষা আন্দোলনটা হওয়ার ফলে আমরা যখন বাংলা ভাষা ফিরে পেলাম আমাদের, তারপরেই কিন্তু আমরা এই সংস্কৃতি চর্চা নিয়ে আরো বেশি কি হলাম, আরো বেশি সোচ্চার হলাম। পরেই দেখো 1955 সালে বুলবুল ললিত একাডেমির কি কি ভূমিকা আছে। সংক্ষেপে এটি বাফা বুলবুল একাডেমি ফর ফাইন আর্টস নামে পরিচিত। তাদের লক্ষ্য কি ছিল, কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারু ও কারুশিল্পে শিক্ষাদান এবং শিল্প সাহিত্য সঙ্গীতে গবেষণা প্রচারণা এর লক্ষ্য। তাদের কিন্তু লক্ষ্য ছিল এগুলা। দেখো, তখনকার যুগে তো ম্যাক্সিমামই হিন্দুরা, হিন্দুরা কিন্তু সংস্কৃতি নিয়ে বেশ সোচ্চার ছিল। তারা গানকে প্রায়োরিটি দিত, তারা নাচকে প্রায়োরিটি দিত, তারা কবিতাকে প্রায়োরিটি দিত। তো
তো ওই যে বললাম যে বঙ্গ যখন আমরা ডিভাইড হয়ে গেলাম, ইন্ডিয়া পাকিস্তান যখন ডিভাইড হয়ে গেল, তখন তো সংস্কৃতিটা ওদের কাছে চলে গেল ম্যাক্সিমাম সাইডটা, আর আমাদের কাছে হচ্ছে কম সাইডটাই রয়ে গেল। মুসলিম মুসলিম সমাজের যারা ছিল তখন কিন্তু নাচ গান, মুসলিম পরিবারের ব্যাপারগুলো কিন্তু অতটা ফেমাস ছিল না। তো এই বুলবুল ললিত কলা আসার পরে মুসলিম যেই ফ্যামিলি গুলা ছিল তাদের বাচ্চাদেরকে কিন্তু নাচের জন্য তারা উদ্বুদ্ধ করতে লাগলো, যে ঠিক আছে মানে এই একাডেমিটা তাদেরকে শিখিয়েছে যে অ্যাকচুয়ালি ধর্ম ধর্ম এক জায়গায়, সংস্কৃতি আরেক জায়গায়, আসলে দুইটা ব্যাপারকে আমরা গুলিয়ে ফেলবো না। এই একাডেমির উদ্দেশ্য ছিল এই সব জিনিসকে আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এন্ড তারা ভালোই সাকসেসফুল হয়েছে। তখন থেকে এই নৃত্য কলাটা আমাদের মুসলিম ফ্যামিলিতেও প্রচলিত ছিল। এরপরে আসি আরো কিছু মানুষজনের ভূমিকা, যে তারা কি কি ভূমিকা রেখেছিল সংস্কৃতিতে। আহ শিল্পী কামরুল হাসান, যার নাম তো তোমরা শুনেছই, কে বলতো? তিনি আমাদের জাতীয় পতাকা ডিজাইন করেছে, রাইট? শিল্পী কামরুল হাসান বর্ণমালা শাড়ি তৈরি সহ আমাদের লোকজ ঐতিহ্যের অনেক মোটিভ ব্যবহার করে নানা পোশাক ও সামগ্রী তৈরি করেন। এই যে এখন এখন যেমন 21শে ফেব্রুয়ারি আসলে, পহেলা বৈশাখ আসলে বিভিন্ন ডিজাইনের শাড়ি থাকে না, যে শাড়িতে লেখা থাকে, পহেলা বৈশাখ থাকলে পহেলা বৈশাখের বিভিন্ন স্লোগান বলো বা বিভিন্ন ওই যে ঐতিহ্যের মোটিভ বলো, এগুলো শাড়িতে আঁকা থাকে। তারপরে আবার যখন 21শে ফেব্রুয়ারি আসে, শোকের কথাবার্তা লেখা থাকে, বা ক খ বিভিন্ন বর্ণমালা, বাংলার যে বর্ণমালা গুলো আছে সেগুলো লেখা থাকে। ইনি কিন্তু ফার্স্ট তখনকার দিকে ইনি কিন্তু এই বর্ণমালার শাড়িগুলো তৈরি করেন, এন্ড ওই টাইমটাতে বেশ ফেমাস ছিল। মেয়েরা যারা ছিল বা মহিলারা যারা ছিল, তারা এই শাড়িগুলো পরে কিন্তু তখন র্যালিতে অংশগ্রহণ করতো, বা বিভিন্ন সেমিনার গুলো যে হতো, সংস্কৃতি রক্ষার যে সেমিনার, বা আমাদের সংস্কৃতির কি পরিমাণ ভূমিকা আছে বা কি কি কারণে গুরুত্বপূর্ণ, এইসব সেমিনার গুলোতে কিন্তু মেয়েরা এই শাড়ি পরে অংশগ্রহণ করতো। তারপরে সাংস্কৃতিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল রবীন্দ্র নজরুল ছাড়াও। দেখো তখনকার মানুষ কিন্তু বেশিরভাগই জানতো যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তাছাড়াও কিন্তু আরো যে ফেমাস গীতিকার ছিল, সুরকার ছিল, তাদের সম্পর্কে বাঙালিরা অত একটা না জানলেও ধীরে ধীরে কিন্তু তারা জানার চেষ্টা করছে, বা ওই সুরকাররা, গীতিকাররা, বা বিভিন্ন যে একাডেমি গুলো আছে, ছায়ানট বা বিভিন্ন যে একাডেমি গুলা আছে, তারা কিন্তু এসব গুণী মানুষজনের সাথে কিন্তু বাঙালিদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। চলো দেখি যে কিভাবে চেষ্টা করছিল। রবীন্দ্র নজরুল ছাড়াও বাংলা গানের চিরায়ত ভান্ডার থেকে আরো গুণী সঙ্গীতজ্ঞের গান পরিবেশনের ফলে, শুধু তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাইলেই তো হবে না, আরো তো বিভিন্ন লেখকের গান আছে, সেগুলো সম্পর্কেও তো জানতে হবে, সেগুলো সম্পর্কেও বাঙালিদেরকে জানিয়েছিল। আসো তাহলে দেখি কার কার নাম আছে এখানে। দ্বিজেন্দ্রলাল রয়, এনার একটা গান কি জানো? এনার সম্পর্কে কি তোমরা কেউ কি জানো? আচ্ছা, আমি একটু কমেন্টটা দেখি। তারপরে আছে কে? রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেনের মতো বাংলা গানের অমর স্রষ্টাদের সঙ্গে সাধারণ শ্রোতাদের পরিচয় ঘটে। কেউ কি বলতে পারবে যে এনাদের কিছু গানের নাম, বা যে কোনো একটা গানের নাম? দ্বিজেন্দ্রলাল রয়ের একটা গান হচ্ছে ধন ধান্য পুষ্প ভরা, আমরা যেটা এখন শুনি, আগে ছোটবেলায় বেশি শুনতাম, তাই না? কিন্তু এই গানটা সম্পর্কে তো সবাই মোটামুটি জানোই, বা সবাই মোটামুটি পরিচিত। এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রয়ের গান। গান সম্পর্কে আমরা জানি, কিন্তু গানের লেখককে বা কে গেয়েছেন এটা সম্পর্কে আমরা একটু কম জানি, তাই না? এরপরে অতুল প্রসাদ সেনের গানের মধ্যে আছে মোদের গরব, মোদের আমরি বাংলা ভাষা, এইটা মনে হয় অতুল প্রসাদ সেনের লেখা। এনাদের গানের সাথেও কিন্তু বাঙালিদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল এই বিভিন্ন যে
একাডেমি গুলো আছে তারা কিন্তু এনাদের গানের সাথেও আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল। আর তাদের সাথে আমাদের বেশ পরিচয়টা কিভাবে হয় জানো? যখন এই যে বিভিন্ন র‍্যালি হয়, মঙ্গল শোভাযাত্রা হয়, বিভিন্ন যে সেমিনার গুলো হয়, তখন তো তারা অংশগ্রহণ করে, তখন সাধারণ জনগণও ওই জায়গাটাতে থাকে। তখন তাদের সাথে পরিচয় হয় যে আচ্ছা ইনি এই গানের জন্য ফেমাস, বা ইনি এই গানটা লিখেছেন, সুর করেছেন। এ সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট অনুপ্রেরণা দানকারী জাগরণের গান। আচ্ছা, এই যে ব্রতচারীর গান চর্চা, তখন কিন্তু ব্রতচারীদের গান ও চর্চা বেড়েছিল। তারপরে আরো বেড়েছিল কি, গণনাট্য সংঘের গান। এই সব জিনিসের সাথে তখন বাঙালিরা অত একটা পরিচিত ছিল না, বাট আস্তে আস্তে ধীরে ধীরে এইসব গানের সাথে এইসব গান গাচ্ছিল, যেমন চর্চাও করছিল। তারপরে হচ্ছে এবং মানুষ এই সব গান সম্পর্কে আরো বেশি জানছিল। কিন্তু তখন আরো কিছু সঙ্গীত শিল্পী আছেন, তখন অত একটা ফেমাস ছিল না তারা, বা তাদের সম্পর্কে আমরা অত একটা ডিটেইলে তখন আমরা জানতাম না, কিন্তু ধীরে ধীরে মানুষ তাদের সম্পর্কে আরো বেশি জেনেছে। দেখো তাদের মধ্যে কে কে আছে: মুকুন্দ দাস, গুরুসদয় দত্ত, বা গীতিকার জসিমউদ্দিন। এদের সঙ্গেও কিন্তু সাধারণ শ্রোতাদের পরিচয় ঘটেছে, বা এদের গান সম্পর্কেও কিন্তু মানুষ ধীরে ধীরে জানতে শুরু করেছে। তারপরে আমাদের দেশি শিল্পীদেরও তখন কিন্তু দেশি শিল্পীদের কদর অত একটা ছিল না, বা দেশি শিল্পীদের মানুষ অত একটা চিনতো না। ওই যে বললাম যে রবীন্দ্রসঙ্গীত নিয়েই মানুষ বেশি থাকতো, তখন দেশি সঙ্গীতের অত একটা চর্চাও হতো না, মানুষ তো সেই সম্পর্কে জানতোও না। তো আসো কিছু দেশি শিল্পী সম্পর্কে আমরা জানি। শিল্পী আব্দুল লতিফ, শেখ লুৎফর রহমান, অজিত রায়, সুরকার আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ সম্পর্কে তো আমরা জানি, তাই না? এটা তো জানার কথা তোমাদের সবার। দেখো, এই সংস্কৃতি সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে কেন আমাদের সংস্কৃতিটা জানা প্রয়োজন, বা কোন কোন মানুষ কিসে ভূমিকা রেখেছে, তাদের গানগুলা কিভাবে আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে। দেখো ধীরে ধীরেই কিন্তু এই জিনিসগুলো, এই যে যতগুলো কথা বললাম এখানে, এটা কিন্তু 50 শতকের কথা। তারপরে কি হলো, 60 শতকে যেয়ে কিন্তু আমরা বাঙালির আরো বেশি সোচ্চার হতে শুরু করলাম আমাদের সংস্কৃতি সম্পর্কে। 60 দশকটা পুরোটা গেল, যাওয়ার পরে 1970 পর্যন্ত গেল। তারপরে কি হলো, মুক্তিযুদ্ধ আসলো। মুক্তিযুদ্ধে এইসব এইসব যে মানুষগুলো ছিল, তাদেরও তো অনেক ফ্যান ফলোয়ার থাকে। তো তারা যখন বলবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধে যাও, বা মুক্তিযুদ্ধ করা দরকার, হ্যাঁ বঙ্গবন্ধুর কথা তো আমরা অস্বীকার করতেই পারি না। তারপরেও হয় না যে আমরা যখন কাউকে ফলো করি, যেমন শাহরুখ খানকে, শাহরুখ খান যদি একটা চকলেট খায়, সেই চকলেটটা পরের দিন হচ্ছে অনেক ফেমাস হয়ে যায়, বা ওইটার পুরো স্টক আউট হয়ে যায়। তখন যাদের এই যে তাদের যখন তাদের তো বিশেষ ফ্যান ফলোয়ার ছিল, তাদের কথা মতো মানুষ কি করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, বা তাদেরকে ফলো করে অনেকে আরো বেশি সংস্কৃতি বা এই যে বিভিন্ন গানের প্রতি, নাচের প্রতি আরো বেশি ঝুঁকে পড়ে। আমরা এই চার্টটা দেখলে বুঝতে পারবো যে কেন কেন আসলে সংস্কৃতিটা এত বেশি গুরুত্বপূর্ণ। ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে সেদিন তো তোমাদেরকে বলেছিলামই, আমরা আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড লেকচারটা মেইনলি ছিল এই প্রেক্ষাপটের উপরে। ভৌগোলিক প্রেক্ষাপট নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই আশা করি, বা কোনো যদি কনফিউশন থাকে তোমরা জানাতে পারো। এটা সম্পর্কে আমরা জেনেছি। এরপরে সামাজিক প্রেক্ষাপট, এইটা সম্পর্কেও আমি জেনেছি। সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এই দুইটা ক্লাসে, এই যে গত ক্লাস এবং এই ক্লাসে, কিন্তু আমরা সাংস্কৃতিক প্রেক্ষাপটটা জানলাম, যে সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কিভাবে আমাদের যুদ্ধে ভূমিকা রেখেছে। 1950 দশক থেকে শুরু করেছে, তারপরে কি হলো, 52 সালে আমাদের ভাষা আন্দোলন হলো। এরপর আস্তে আস্তে এই যে গুণী মানুষজনের সাথে আমরা বাঙালিরা পরিচিত হতে থাকলাম। তারপরে 1961 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী হিসেবে আমরা বিশাল অনুষ্ঠান করলাম, র্যালি করলাম। তারপরে ধীরে 1963 সালে ছায়ানটের
ভূমিকা। তারপরে ১৯৬৫ সালে আমরা পহেলা বৈশাখকে উদযাপন শুরু করলাম। তারপরে ললিত বুলবুল একাডেমির সম্পর্কে আমরা আরো জানতে পারলাম। তারপরে কি হলো? আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। তো এই যে আমাদের সংস্কৃতিগুলা ধীরে ধীরে আস্তে আস্তে কি হইলো? একসময় মুক্তিযুদ্ধতেও এটাতে ইমপ্যাক্ট ফেললো। আমরা তাহলে জেনে গেলাম যে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি। মেইনলি আমরা জানলাম যে পূর্ব যুদ্ধের আগে থেকে কিভাবে সংস্কৃতিগুলো আমাদের ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। এন্ড এখন তো আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট অনেক আলাদা হয়েছে। আমরা বাঙালি, আমরা একটা পুরো দেশের ভিতরে থাকি, কিন্তু পুরো দেশের ভিতরে তো সবাই আমরা সেম জায়গার হব না, সবাই আমরা সেম ধর্মের হব না, বা আমাদের কালচারও সবার কিন্তু সেম হবে না। একই দেশের ভিতরে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকছি। তারপরে আবার ক্ষুদ্র নিগোষ্ঠী থাকছি। তারপর বিদেশ থেকে যারা আসেন তারাও থাকছে। আমাদের সবার কালচার কখনোই সেম হবে না। কিন্তু আমাদের যেই মেইন কালচারটা, বাঙালিদের যেই কালচারটা, সেটা কিভাবে প্রথম থেকে চেঞ্জ হয়ে আসছে আমাদের, সেইটা সম্পর্কে আমরা জানলাম। কিন্তু এখন এসে তুমি তুমি নাগরিক হিসেবে তুমি যে জায়গায় থাকছো, তোমার কালচারটা কি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রেক্ষাপট। সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কেও জানলাম। আর রাজনৈতিক প্রেক্ষাপটটা তো কাইন্ড অফ এই যে সাংস্কৃতিক প্রেক্ষাপটের মতোই। প্রথম থেকে কিভাবে রাজনীতিটা আমাদের আহ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, সেই চ্যাপ্টার গুলো বোধহয় আমরা পরে পড়বো, যে ব্রিটিশ শাসন থেকে শুরু করে আমাদের যুদ্ধ পর্যন্ত, আমরা যুদ্ধে জয় করা পর্যন্ত সবকিছু কিভাবে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট হলো, বা আমাদের রাজনীতিগুলো কিভাবে চেঞ্জ হলো, সবকিছু কিন্তু আমরা আরো পরের চ্যাপ্টারের দিকে হয়তো বা পাবো। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট তো আমাদের কাইন্ড অফ সেম। বিভিন্ন যে দল আছে, আমরা বিভিন্ন দল সাপোর্ট করি না, আওয়ামী লীগ, বিএনপি, তারপরে আরো বিভিন্ন দল যে আমরা সাপোর্ট করি, এই দলগুলা কিভাবে আসলো, প্রথমে কি ছিল আমাদের রাজনীতিটা, তারপরে আস্তে আস্তে কিভাবে দলে ভাগ হলো, কিভাবে আমাদের আহ আশেপাশে কিভাবে আমাদের মানুষের উপরে ইম্প্যাক্ট ফেললো এই রাজনৈতিক দলগুলা বা এই রাজনীতিগুলা, সেই সব সম্পর্কে আমরা জানতে পারবো আশা করি পরে। এইটাই হচ্ছে মেইনলি রাজনৈতিক প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট চারটা সম্পর্কে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। এবার আসি আচরণিক রীতি। একই বাংলাদেশে বসবাস করে আমাদের সবার আচরণ কি সেম হবে? আমাদের সবার বৈশিষ্ট্য কি সেম হবে? ভাষা কি সেম হবে? বা আমাদের খাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল, আমাদের পোশাকের স্টাইল সবকিছু কি সেম হবে? না। আমাদের এই যে আচরণিক নীতি, আমাদের খাবার, ভাষা, পোশাক, ধর্ম, আচার আচরণ, এই সব কিছুকে মিলিয়েই কিন্তু আচরণিক রীতিটা। দেখো, চারটা অপশন এখানে তোমাকে দিয়েছে: সমুদ্র তীরবর্তী অঞ্চল, হাওর অঞ্চল, নদী বিধৌত অঞ্চল, পাহাড়ি অঞ্চল। তোমাদের এটা নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে, যে এই যে অঞ্চল ভেদে মানুষের আচরণিক রীতি কি কি চেঞ্জ হয়। ফার্স্ট দুইটা অধ্যায়ে তো আমি বেশ ভালো করে এক্সাম্পল দিয়েছিলাম সমুদ্রের পাশের মানুষের প্রেক্ষাপটটা কি, তাদের আচরণিক রীতি কি, তাদের সংস্কৃতি কি, তারপরে পাহাড়ি অঞ্চলের কেমন, হাওর অঞ্চলের কেমন, এসব সম্পর্কে তোমাদেরকে আমি আগেও বলেছি। তারপরেও আজকে কিছু একটা ধারণা দেই। যেমন সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই অঞ্চলের মানুষের সাথে আমি যদি এইটার কম্পেয়ার করি, তাহলে কি ব্যাপারগুলো সেম হবে? এদের খাবারের স্টাইল কি সেম? এদের যে ওয়েদার সেটা কি সেম? এদের কথা বলার স্টাইল, তারপরে এদের পোশাকের স্টাইল, সবকিছুই কিন্তু আলাদা হবে। এক এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের কিন্তু বেশ ডিফারেন্স আছে। এন্ড এই ডিফারেন্স গুলা ডিপেন্ড করে কিসের উপরে? ওই যে চারটা জিনিসের উপরে। একটু আগে যে চারটার কথা বললাম, এই এই চারটা জিনিস কিন্তু ইম্প্যাক্ট ফেলবে আমাদের আচরণিক বৈশিষ্ট্যের উপরে, আচরণিক রীতির উপরে। একজন জেলে যে হচ্ছে নদীতে থাকে, নদী বিধৌত, বিধৌত মানে কি জানো? পুরো ভাসিয়ে নিয়ে যাওয়া। এই যে সিলেটে যে বন্যা হচ্ছে, হুট করে পানি আসছে, তারপরে যে বন্যাটা হচ্ছে, ওই ব্যাপারগুলোকেই কিন্তু মেইনলি নদী বিধৌত বলা হয়।
যে একদম পুরা ভাসিয়ে নিয়ে যাওয়া। এই নদী বিধৌত অঞ্চলের সাথে পাহাড়ি অঞ্চলের ডিফারেন্স যদি আমি দেখি, নদীর আশেপাশের মানুষের কি হবে? নদীর আশেপাশের মানুষ বেশ ভালো গান গায়। যারা হচ্ছে জেলে আছে, মাছ ধরার সময় বেশ ভালো গান গায়। কিন্তু পাহাড়ি অঞ্চলে কি সেটা পসিবল? না, পাহাড়ি অঞ্চলের মানুষ আরো কর্মঠ হয়। নদীর অঞ্চলের মানুষ তো কর্মঠ হয়ই, তার সাথে পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু আরো বেশি কর্মঠ হয়। তাদের দুর্গম পথ অতিক্রম করতে হয়, তারা জুম চাষ করে, তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করার চেষ্টা করে। তারপরে হচ্ছে তাদের যেই কথাবার্তা, নদী অঞ্চলের কথাবার্তা, মানুষের কথাবার্তার স্টাইলও কিন্তু সবকিছু আলাদা হবে। এইভাবে অঞ্চল ভেদে কিন্তু সবকিছু চেঞ্জ হয়। এখন হাওর অঞ্চলের আমি আমি যখন সেকেন্ড ইয়ারের ট্যুরে গেলাম, হাওর অঞ্চলের মানুষজন কেমন হয় জানো? এরা ভয়ে থাকে যে এই যে বর্ষার সিজনটা যখন আসবে, ভয়ে থাকে যে কখন ডুবে যাবে তাদের বাড়িঘর, কি আসলে ডুবে যাবে নাকি, কিভাবে তখন তারা কি করবে। তখন সেই টাইমে তাদের পেশা কি থাকে? মাছ ধরা। তারপরে যখন পানিটা কমে যায় তখন তাদের অন্য পেশা থাকে, বা কিছু কিছু মানুষ তখন বেকার থাকে। পেশাগত দিক থেকেও কিন্তু তাহলে আলাদা হচ্ছে হাওড় অঞ্চলের মানুষের সাথে আমি যদি পাহাড়ি অঞ্চলের মানুষের কম্পেয়ার করি। তো হাওড় অঞ্চলের মানুষজন যখন তুমি তাদের সাথে কথা বলতে যাবে না, মানে তারা তো একটা কমিউনিটি হিসেবে থাকে, যে কমিউনিটির বাইরে অত একটা কথা বলতে চায় না, একটু ইন্ট্রোভার্ট টাইপের থাকে। যখন তুমি তাদের সাথে কথা বলতে চাবা একটু লজ্জা পাবে যে না, কথা বলবে না। কারণ হাওড় অঞ্চলের মানুষ, হাওড় অঞ্চলটা হয় কি যে একটু দূরে হয়, ওই জায়গার কমিউনিটি বেস ওয়াইজ হচ্ছে গড়ে ওঠে। তাইলে হাওড়া অঞ্চলের মানুষদের কথা যদি আমি বলি, যে একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, তাদের প্রফেশনটা আলাদা হয়, তাদের যেই কথাবার্তা তাতেও কিন্তু চেঞ্জ আছে। এখন তারা তাদের কমিউনিটির সাথে বা ওইখানে ওই এলাকায় যত মানুষ থাকে তাদের সাথে যখন কথা বলে, তখন কিন্তু ওই যে তাদের ভাষাতেই বা তাদের ওই টানেই কিন্তু তারা কথা বলে। তারপরে তারা পানিকে অত একটা ভয় পায় না, আবার পায় যখন অনেক বেশি পানি ওঠে। তারা ভয় পায় যে তাদের ফসল ধ্বংস হয়ে যাবে, বা তাদের যে তারা যেখানে বাস করছে সেই বাড়ি ঘরটা যদি তলিয়ে যায়, ভয় পায়। কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি বা পাহাড়ি অঞ্চলের মানুষ যারা আছি, আমরা কি পানিকে অত বেশি ভয় পাই? কারণ আমাদের এখানে তো পানির অত একটা ভয় নাই, তাহলে আমরা কেন পানিকে ভয় পাবো? কিন্তু তারা কিন্তু একটু ভয় পায় যে পানিতে ডুবে যাবে নাকি, তাদের ফসল নষ্ট হবে নাকি। নদীর অঞ্চলেও কিন্তু সেম। আমরা এই তিনটা জায়গার মানুষের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য, যেগুলা ভৌগোলিক বৈশিষ্ট্য যদি বলো, আমরা সেম পেতে পারি, কিন্তু তাদের বিহেভ, তাদের কথা বলা, তাদের পোশাকের স্টাইল, সবকিছুই কিন্তু আমরা চেঞ্জ পাবো জায়গা ভেদে। সমুদ্র তীরবর্তী অঞ্চল নিয়ে তো বলেছি, এটা নিয়ে আর বলবো না। নদী বিধৌত অঞ্চল, আচ্ছা, এদের যে গানগুলো হবে, এরা কিন্তু বিভিন্ন গান গায়, ভাটিয়ালি গান গায়। ভাটার টাইমে বেশি, ম্যাক্সিমামই ভাটার টাইমে এই গানগুলা গায়। তাদের যেই গান হবে, পাহাড়ি অঞ্চলের মানুষদের কিন্তু সেই গান হবে না, বা সেই কথাও হবে না। এভাবেই কিন্তু আমাদের ভাষা, পোশাক, এই সবকিছু মিলিয়ে যেই আচরণ, সেইটাকেই বলে হচ্ছে কি আচরণিক রীতি। এই রীতির উপরে বেস করে চারটা যে ভাগ করেছে, তোমরা এই ভাগগুলোতে নেক্সট দিনের যেটা হোমওয়ার্ক থাকবে, এই ভাগগুলোতে তোমরা ওদের রীতি সম্পর্কে লিখবা। তিনটা করে তোমরা বৈশিষ্ট্য লিখবা, তাদের আচরণিক রীতির তিনটা করে পার্থক্য তোমরা লিখে দিবে। আজকের ক্লাসটা অত একটা বড় না, কারণ গতদিনে যে পড়িয়েছি, আসলে আমরা কিভাবে ভাগ করেছি, চ্যাপ্টার গুলোকে এমন ভাবে ভাগ করা হয়েছে যেমন একটা চ্যাপ্টার 2 দিনে বা 3 দিনে শেষ করতে পারি। আজকে কিন্তু চাইলে আমি অন্য একটা চ্যাপ্টারে যেতে পারতাম, কিন্তু আজকে অন্য একটা চ্যাপ্টারে যাব না, কারণ অন্য একটা চ্যাপ্টার টোটালি আলাদা হবে। তো তখন যখন আমি জিনিসগুলোকে একসাথে বলতে যাব, তোমাদের জন্য ব্যাপারটা বেশ কষ্টদায়ক হবে রিলেট করার ক্ষেত্রে। তাই আজকের ক্লাসটা অত একটা আমি দীর্ঘায়িত করব না, সংক্ষেপেই শেষ করব। কিন্তু বলে রাখি যে দেখো, তোমাদের যে ভয়গুলো থাকে সমাজ নিয়ে, ইতিহাস নিয়ে, সেই ভয়ের ক্লাসগুলো কিন্তু আস্তে আস্তে আসবে। যে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটাতেও বেশ ভালো ইতিহাস আছে, সাল মনে রাখতে হবে, বিভিন্ন জিনিস মনে রাখতে হবে। কিন্তু গত ক্লাসে তো তোমরা দেখেছোই যে আমি স্বাধিকার আন্দোলন বা সাহিত্যিক যে আন্দোলনগুলো ছিল, সেগুলোকে কিন্তু একসাথে আমি
সাল আকারে দিয়েছি সিরিয়াল ওয়াইজ। আজকের জিনিসগুলোও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কি হয়েছে সবকিছু কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, যেগুলাকে তোমরা গল্পের আকারে পড়তে পারো। এবং সাল নিয়ে সমস্যা হওয়ারও কথা না। এখন যদি আমি 63টাকে আগে দিতাম, 65টাকে 61টাকে পরে দিতাম, তাহলে কিন্তু তোমরা বেশ প্রবলেম ফেস করতে। নেক্সট যে চ্যাপ্টার গুলো থাকবে, সাল থাকবে বেশি, তারপরে বিভিন্ন মানুষের নাম যে থাকবে, সেগুলাকে আমি চেষ্টা করব সাল ওয়াইজ একসাথে সিরিয়াল করে দেওয়ার, বা কোন মানুষ কি মানে কার পরে কে দেশটাকে স্বাধীন করেছে বা কার পরে কে দেশ স্বাধীনের ভূমিকা রেখেছে, এই সব কিছু কিন্তু একসাথে দেওয়ার চেষ্টা করব। সমাজ আসলে কি পড়তে বোরিং লাগলেও যখন তুমি গল্প আকারে পড়বে বা রিলেট করে পড়বে যে আচ্ছা এটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, বা এইটা এইভাবে এটার সাথে কানেক্টেড, তখন কিন্তু আরো ভালো মতো তোমরা বুঝতে পারবে। তখন কিন্তু ধীরে ধীরে এই ভীতিটা কেটে যেতে থাকবে। তাহলে আজকে আর ক্লাস না বাড়াই, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা জানিয়ে দিবে। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। আল্লাহ হাফেজ।